সুপ্রিয় দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব সংসদে দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন দলের মধ্যে, মূলত সরকার এবং বিরোধী দলের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় থাকবে। বাম দলের হরতাল কেমন হলো সে বিষয়, আর হাতে যদি কিছু সময় থাকে আলোচনা করব রাজনৈতিক কিছু বিষয় নিয়ে। আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে উপস্থিত আছেন দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক জনাব কাশেম হুমায়ুন, আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, আরও আছেন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির সদস্য জনাব মাহমুদ সালাউদ্দিন চৌধুরী। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। ABM মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে গত কিছুদিন যাবতই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে এক ধরনের রাজনৈতিক সভা সমাবেশ করছেন আপনারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ এবং অন্যান্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম দল আজকে অর্ধবেলা হরতাল কর্মসূচি পালন করেছে। বিএনপি এই কর্মসূচির প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে। সব কিছু নিয়ে আলোচনা করতে চাই আপনার সাথে। এই কেমন হলো, অনেক দিন পর একটি রাজনৈতিক কর্মসূচি হিসাবে আমরা হরতাল দেখলাম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির দর্শক শ্রোতা এবং আমার দুই শ্রদ্ধা সহ আলোচক। হ্যাঁ, আপনি যে কথাটি বলেছেন যে আজকে বাংলাদেশের দ্রব্যমূল্যের যে চরম ঊর্ধ্বগতি, এটা যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, চাকরিজীবী, তাদের সবার কিন্তু আজকে নাভিশ্বাস উঠে গেছে। কারণ মানুষের আয়ের সাথে যে ব্যয়ের যে একটা সঙ্গতি, সামঞ্জস্য, এটা কিন্তু আমরা কোনোভাবে লক্ষ্য করছি না। বরং আমরা আরও দেখেছিলাম যে করোনাকালীন এই সময়টা, আমরা দীর্ঘ 2 বছর করোনাকালীন সময় পার করেছি। এই করোনাকালীন সময় আমাদের কিন্তু যেখানে দারিদ্রতার হার ছিল 2 বছর আগে 22%, সেখানে কিন্তু এখন 44% হয়ে গেছে। এবং আপনার ব্র্যাক ইউনিভার্সিটির গবেষণা অথবা সানেমের গবেষণা যদি আপনি দেখেন, সেখানে তারা গবেষণা করে দেখিয়েছে প্রায় 73% লোকের ইনকাম কমে গেছে, যে কোনোভাবে হোক। এটা কি করোনার কারণে? হ্যাঁ, করোনার কারণে। কারণ আমরা কারো ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, কারো শিল্প প্রতিষ্ঠান চালাতে পারছে না, কারণ নানাবিধ কারণে। শুধু একমাত্র চাকরিজীবীরা হয়তো তাদের, তাও অনেক প্রতিষ্ঠানে কিন্তু চাকরির বেতন কমিয়েছে। এবং আপনার মিডিয়াও আমরা দেখেছি যে অনেক মিডিয়াও অনেক সুযোগ সুবিধা কমিয়ে দিয়েছে। সুতরাং সামগ্রিকভাবে কিন্তু আমাদের সবার উপর একটি প্রভাব পড়েছে। কিন্তু তারপর আমরা ভেবেছিলাম যে যারা সরকার থাকে তারা এই দুর্ভোগ লাঘবের জন্য তারা কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে, কিন্তু সেখানে আমরা দেখেছি যে না, সেটা গ্রহণ না করে বরং আপনি দেখবেন যে কেন ফ্যামিলি কার্ড দিয়েছে। আমি বলছি আপনার ওখানে আসছি, আমি দেখবেন দেওয়ার পর সরকার আমরা দেখেছি যে বেশ কিছু ক্ষেত্রে এই করোনাকালীন সময়, যেমন আপনার ডিজেলের দাম বাড়িয়েছে, বিদ্যুতের দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে। তো এগুলি কিন্তু একটা সাইক্লিক অর্ডার। আপনি যদি আজকে বিদ্যুতের দাম বাড়ে, তাহলে ডিজেলের দাম বাড়ে, বিদ্যুতের দাম বাড়ে, তাহলে এটা কিন্তু পরিবহনের উপর একটা বিরূপ প্রভাব পড়বে। যেই জিনিসটা আজকে ধরেন আপনার যদি রংপুর উৎপাদন হয়, সেটা আসতে পরিবহন খরচ বেড়ে যাবে। আজকে মানুষ যে যাতায়াত করবে, সেই লঞ্চ, বাস, এগুলির ভাড়া বেড়ে যাবে। সামগ্রিকভাবে মানুষের উপর কিন্তু একটি প্রভাব পড়বে। তো এগুলির কাজটা কি? সরকার এটাকে নিয়ন্ত্রণ করা। কিন্তু আমরা কি দেখেছি? সরকার এটা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বরং আপনি দেখবেন যে বর্তমানে আপনি এই যে গত 2-3 দিন পর্যন্ত, কাশেম ভাই হয়তো ভালো জানবে আমার চেয়ে, যে এই বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকার একটা গণশুনানি করছে। গ্যাসের দাম বাংলাদেশে এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে এটা হচ্ছে। সেখানে তারা কি প্রস্তাব করেছে? যে বাসাবাড়িতে গ্যাসের জন্য 116 ভাগ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে এবং 20 ভাগ, শিল্প কারখানা 117 ভাগ দিয়েছে। তো সুতরাং এইটা কিন্তু মরার উপর আরেকটা খোরাক। অথচ আপনি দেখবেন যে এই ঢাকার ওয়াসার পানি দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। অথচ এই করোনাকালীন সময়ও গত 2021 অর্থ বছরে প্রায় 50 কোটি টাকা কিন্তু ওয়াসা ব্যবসা করেছে। বিদ্যুতের ক্ষেত্রে আপনি দেখেন যে বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে বা গ্যাসের, ডিজেলের দাম বৃদ্ধি। 2015 থেকে 2021 পর্যন্ত আমরা দেখেছি সরকার প্রায় 43,000 কোটি টাকা পিবিসির মাধ্যমে ব্যবসা করেছে। আর এর সাথে যদি আপনার ভ্যাট এবং ট্যাক্স আরো 10% ধরেন, তাহলে আরো 10,000 কোটি টাকা। এখন তো আবার তেলে তো আবার বিশাল অঙ্কের ঘাটতি দিতে হবে। আমি আসবো আপনার কাছে। আমি তো শেষ করে দিলাম। আপনি দেখবেন যে সরকার, আপনি বলছেন যে ভর্তুকিটা দেওয়ার কথা বলেছে, তার প্রভাব তো আমরা বাজারে দেখতে পাচ্ছি না। এখন এইটার জন্য কি দরকার? এইটার জন্য
হলে একটা মনিটরিং দরকার, বাজার মনিটরিং দরকার, সরকারের একটা পরিদর্শন দরকার। আপনাকে সরকারের একটা বাক্য বলে আমি শেষ করছি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকার যে আন্তরিক না, এটার একটা আমি কথা বলি, সেটা হলে দেখবেন আমাদের একটা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর আছে, তারা গত 9 মার্চ সাংবাদিক সম্মেলন করে বলেছে যে গত 15 দিনে এই তৈল ব্যবসায়ীরা প্রায় 1000 কোটি টাকা ব্যবসা করে নিয়ে গেছে। এটা কিন্তু সরকার বলেছে। ব্যবসায়ীরা তো করবেই, ব্যবসায়ীদের কাজই তো তাই। তাইলে সরকার কি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? ব্যবসা কোনো কোনো ক্ষেত্রে নিয়েছে, একেবারে কম হলে তেল মজুত করে রাখার দায়ে একাধিক ব্যবসায়ীকে অ্যারেস্ট করেছে বা মজুতদারকে অ্যারেস্ট করেছে। তৈল আমদানি করে 4টা থেকে 5টা প্রতিষ্ঠান, তাদের বিরুদ্ধে কি আপনি খুচরা মার্কেটে তো অনেকে অনেক কিছু, সেটা ব্যবস্থা নিলে হবে না, আপনি মূল জায়গাটা হাত দিতে হবে, কিন্তু মূল জায়গাতে হাতটা দিচ্ছে না সরকার। মূল জায়গায় অনেক সময় যারা তেল ব্যবসা করে তাদের হাত অনেক তৈলাক্ত, সেই হাতে সবসময় হাত দেওয়া যায়। আমি আসবো আপনার কাছে জনাব মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, যেটি মানে অভিযোগ আছে যে সরকার কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না, একটি বিষয়। আরেকটি যদি আমি শুনি যে একটি মানে দীর্ঘদিন পর একটি হরতালের মতন কর্মসূচি হয়েছে, যদিও আমাদের দৃষ্টিতে এই হরতাল কর্মসূচিটি একেবারেই ঢিলেঢালাভাবে পালিত হয়েছে, কি মনে করেন? আমি সর্বপ্রথমে আজকে এনটিভির যে অনুষ্ঠান এই সময় যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার যে সহ-আলোচক আছেন, আমাদের শ্রদ্ধাভাজন সাংবাদিক আমাদের কাশেম হুমায়ুন ভাই আছেন, আমাদের মোশাররফ ভাই, আমি সবার প্রতি শ্রদ্ধা এবং সালাম জানিয়ে শুরু করতে চাই। আমি সর্বপ্রথমে শুরু করতে চাই আজকের হরতাল দিয়ে। আসলে আমি সকালে তো খুব ভোরে বের হয়ে গেছি বাসা থেকে, আমি জানতাম না যে আজকে হরতালটা আছে। আমি দীর্ঘক্ষণ আমার 2 বাচ্চা নিয়ে স্কুলে নিয়ে প্রায় আমি জ্যামের মধ্যেই ছিলাম। তো হঠাৎ করে যখন আমি ফেসবুক দেখলাম বাংলাদেশে একটা অনেক বড় একজন লেখক, মানে তিনি একটা লেখা লিখেছেন, যেটা পড়তে পড়তে আমি স্কুলে বাচ্চাদেরকে দিয়ে এসেছি। তিনি লিখেছেন হরতাল খুব শক্তিশালী একটা মাধ্যম, প্রতিবাদের একটা খুব চূড়ান্ত একটা ভাষা হলো আমাদের হরতাল। কারণ আমরা সেই যদি বলি 60-এর দশকে বিভিন্ন মুভমেন্ট, লড়াই সংগ্রাম আমরা শুনেছি, হরতাল হয়েছে। আমি যখন স্টুডেন্ট ছিলাম, ছাত্রলীগ করতাম তখন আমরা ক্যাম্পাসে আমরা অসংখ্য হরতালে রাজপথে আমরা ক্যাম্পেইন করতে গিয়েছি হরতালের পক্ষে। তো এই শক্তিশালী একটা মাধ্যমকে অযথা ব্যবহার করে এত দুর্বল করে ফেলা, এটা কোনো একটা রাজনৈতিক দলের কিন্তু উচিত না। আমরা যেটা দেখলাম হরতাল মানে কেন বলছেন, আমি যে দাবিতে তারা জনসম্পৃক্ততা তো বাড়াতে হবে। হরতাল মানে কাদের জন্য? জনগণের কোনো দাবির পক্ষে আমরা হরতালটা দেখেছি। কেন এটা দ্রব্যমূল্য কি জনগণের দাবি? আমি বলি আচ্ছা, যেহেতু জনগণ তো কোথাও তো আমরা দেখলাম হরতালটা হয়েছে। আচ্ছা, হরতাল যারা সমর্থন দিয়েছেন তারা তো নামেননি। এবং মাহমুদুর রহমান মান্না সাহেব, যিনি অনেক সুন্দর সুন্দর কথা বলে, ওনাকে আমরা দেখেছি উনি গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন ঢাকা শহর। এটা আজকে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ভাইরাল হয়েছে এই ছবিটা। তো উনি নিজেরাই যদি এই হরতালকে বৃদ্ধাঙ্গুলি দেখান, জনগণ কেন এই হরতাল পালন করবেন? আচ্ছা, আমি আরেকটা বলি, মোশাররফ ভাই বলেছেন মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমরা মনে হয় কোনো না কোনো একটা সময় দ্রব্যমূল্য কিন্তু বেড়ে গেছে, আমরা অস্বীকার করবো না। করোনার মহামারীর যে প্রভাব বাংলাদেশে, পৃথিবীব্যাপী যেটা হয়েছে, বাংলাদেশেও এটা হয়েছে। এবং যুদ্ধের যে প্রভাব পৃথিবীব্যাপী, করোনার যে আমি বলি পৃথিবীতেই করোনার যে সংকটটা চলেছে, এবং করোনাকালীন সময়ে যে আপনি বলেছেন অনেকের স্যালারি কমে গেছে, কোথাও কোথাও তাদের হাউসকে তারা নিয়ন্ত্রণ করেছে, বিভিন্ন মিডিয়া হাউস বলি, নানা ধরনের মিল কারখানা ইন্ডাস্ট্রিতে নানা ধরনের সমঝোতা করেই তারা করোনাকে ফেস করেছে, এটা অস্বীকার করার মতো না। এবং তখন কিন্তু টোটাল এটা পৃথিবী, অর্থাৎ বৈশ্বিক অর্থনীতিতে যে প্রভাবটা পড়েছে এটা আমরা তার বাইরে নই। আর আরেকটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বলেছে এবং মনিটরিং নাই। আমি মোশাররফ ভাইকে একটু স্মরণ করে দিতে চাই, আমরা দেখেছিলাম মধ্যে কিন্তু পেঁয়াজ প্রায় 70 টাকা কেজি হয়ে গিয়েছিল। আমরা দেখলাম পত্র পত্রিকা মিডিয়ায় খুব হই রই কাজ কারবার। কিন্তু আজকে আপনি কারওয়ান বাজার, একদম আমি মনে করি আজকে এই এনটিভির পাশেই হলো কারওয়ান বাজার, আপনি 30 টাকা দিয়ে পেঁয়াজের কেজি পাবেন। আলু একটা পাল্লা, আমি একদম সাধারণ মানুষ, আলুর কিন্তু দাম পড়ে গেছে, এটা কিন্তু এটাও অ্যালার্মিং। একটা ওই যে সরকারি যখন ওই যে আমরা ছোটবেলায় দেখি মাঠে যখন খেলছে, আমরা অনেক মন্তব্য করতাম, কেন মাঠে খেলতে পারছেন, এটা বাম আঙ্গুলে ধাক্কা দিলেও গোল হয়ে যায়। আমরা ছোটবেলায় কিন্তু এই ধরনের মন্তব্য করতে শুনেছি মানুষকে। কিন্তু ফিল্ডে যখন খেলাটা শেষ হতো, ওই খেলোয়াড়কে যখন প্রশ্ন করতাম ওই গোলটা কেন দিতে পারেনি, বলছে আমি যখন ফিল্ডে খেলি আমি জানি ওই গোলটা কেন হয়নি। এখন সরকার যখন দেশ চালাচ্ছেন উনিই জানেন কোথায় সমঝোতা করতে হবে, কোথায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব কিছুকে একটা নিয়ন্ত্রণ করার কিন্তু সরকারের কাজ এটা করছে। আমি একটা সুসংবাদ দিতে চাই, বাংলাদেশ ছিল 47% বিদ্যুতের আওতায় ছিল বাংলাদেশ আজকে, আমি যে 2022 সনে মুজিব শতবর্ষ আমরা পালন করে ফেলেছি, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, বাংলাদেশ আজকে 100% বিদ্যুতের দেশ। মোশাররফ ভাইয়ের একটা এলাকা আছে, নাম হলো রাঙাবালি, বিচ্ছিন্ন একটা দ্বীপ, যেখানে মানুষ সন্ধ্যার পরে ঘুমাতো, বাচ্চারা পড়ালেখা করতে পারতো না। সেই রাঙ্গাবালিতে কিন্তু বিদ্যুতের আলোতে মানুষ পড়ালেখা করছে।
তো আপনারা অনেক ব্যর্থতার কথা বলেন, সফলতার কথাও কিন্তু গল্পগুলোও কিন্তু আপনাদের আনা উচিত বলে আমি মনে করি। আর দ্রব্যমূল্যের মনিটরিং আছে বলে 70 টাকার পেঁয়াজটা কিন্তু এক সপ্তাহের মধ্যে 30 টাকায় চলে এসেছে। অনিয়ন্ত্রিত তেলের বাজার, আমি এটা শেষ করি, অনিয়ন্ত্রিত তেলের বাজার অস্বীকার করার কোনো জো নেই, কোনো না কোনো কারণে একটা অনিয়ন্ত্রিত হয়ে গিয়েছিল, কিন্তু এটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আপনি নিজেই বলেছেন ফরিয়া যারা ব্যবসায়ী তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, যারা মজুদদার তাদেরকে গ্রেফতার করে দেখিয়ে দেওয়া হয়েছে সরকার অ্যাক্টিভ আছে, বাজার মনিটরিং করছে, এবং যার কারণে তেলও আজকে নিয়ন্ত্রণে চলে এসেছে। আসবো জনাব কাশেম হুমায়ুন, আপনার কাছ থেকে শুনবো যে হরতাল কি আমরা দেখলাম অনেকদিন পরে এই হরতালের মতন একটি কর্মসূচি ঘোষণা করা হলো এবং এক প্রকার খুব ঢিলেঢালাভাবে হরতাল হয়েছে, কিন্তু বাম নেতারা কিন্তু না, বাম নেতারা বলছেন যে এটা নৈতিক সমর্থন ছিল এবং আমাদের যে দাবি, জনগণের যে দাবি, সে দাবিটা আমরা সঠিকভাবে তুলতে পেরেছি, সেই দিক থেকে এই হরতাল সফল। এটা বাম নেতাদের বক্তব্য, আপনার কাছ থেকে শুনতে চাই। এটা তো ওনাদের রাজনৈতিক বক্তব্য। আমি যেটা মনে করি যে আজকালকার অবস্থা যদি আপনি চিন্তা করেন যে এই 2022 সালের কনটেক্সটে যদি কথা বলেন, 60-এর দশকে বা 70-এর দশকে, 80-র দশকে, ইভেন এরশাদ বিরোধী আন্দোলনেও, হ্যাঁ 90 দশকেও এটা কিন্তু একটা বড় রকমের হাতিয়ার ছিল হরতাল, মানুষের প্রতিবাদের। আপনি দেখেন যে 60-এর দশকে বিশেষ করে, যেখানে যে যখন একেবারে বাংলাদেশের যে ডেভেলপমেন্টটা বিভিন্ন যে 6 দফা, বঙ্গবন্ধু 6 দফা দিল, তারপরে 68, এই বিফোর দ্যাট এর আগেও দেখেন 52 সালের রাষ্ট্রভাষা আন্দোলন, সেখানে কিন্তু হরতাল একটা বড় রকমের রোল প্লে করেছিল প্রতিবাদ হিসেবে। আজকে এই 2022 সালে এসে আমি মনে করি যে ইন্টারন্যাশনাল পলিটিক্সের সিনিয়রও যেমন চেঞ্জ হয়েছে, বাংলাদেশের এতে বিচ্ছিন্ন কিছু না, বাংলাদেশের বিচ্ছিন্ন কিছু নাই, যে বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপটে চেঞ্জ হয়ে গেছে। যে বিশেষ করে আপনি দেখেন যে এই হরতালের পলিটিক্সটা এই সাবকন্টিনেন্টে বেশি ছিল, অর্থাৎ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এরকম এই জায়গাটাই সীমাবদ্ধ বেশি ছিল। কিন্তু আজকে ইন্ডিয়া তো হরতাল নাই, আজকে পাকিস্তানে তো ধরেন আরেক রকমের রাজনীতি চলে, আর বাংলাদেশে যে বঙ্গবন্ধু হত্যার পরে যে ধরেন আপনার যে ধরেন পলিটিক্সটা শুরু হলো, সেখানে কিন্তু অনেক রকমের হরতাল একটা বড় রকমের একটা রোল প্লে করেছিল। আজকে 2023 সালে 22 সালে এসে আমি বলি, আমার যেটা ধারণা যে এই 50 বছর সাংবাদিকতা, আমি বহু হরতাল দেখেছি, 50 বছর সাংবাদিকতা জীবনে আমার বহু হরতাল দেখেছি, বহু সাক্ষী, নীরব সাক্ষী অনেক ঘটনার। আমি যেটা দেখেছি, প্রত্যক্ষ করছি, এখন কিন্তু মানুষের প্রতিবাদের ভাষাও চেঞ্জ হয়ে গেছে। আজ থেকে ধরেন কতগুলো বিষয় ধরেন আপনার কগনিশন নিতে হবে, যেমন সোশ্যাল মিডিয়া ইজ এ ভেরি পাওয়ারফুল নাও। আজকে আন্দোলনের জন্য একটা সোশ্যাল মিডিয়ার একটা ডাক বিশাল ব্যাপার হচ্ছে। আপনি চীনে দেখেন না, চীনে একটা বড় রকমের ধাক্কা অনেক আগে, প্রায় 2 দশক আগে গেছে, সেখানে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই কাজটা করেছে। জনমত গঠনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ইজ এ ভেরি বিগ পাওয়ার নাও। আজকে যদি আপনি বাসায় ধরেন মিডিয়ার কথা বলেন, যে মিডিয়া আজকের 60-এর দশকে বা 50-এর দশকে বা 70-এর 80-এর দশকে আপনার পোস্ট এডিটোরিয়াল বা বিভিন্ন নিউজ যেভাবে মানুষের কাছে আবেদন ছিল, আজকের প্রজন্মের কাছে কিন্তু সেই আবেদনটা ওইভাবে আর নাই। হ্যাঁ, রাইট। সংক্ষেপে তারা সবকিছু জানতে চায়, বুঝতে চায়। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া কিন্তু বিশালটা রুল ব্রেক। এখানে কিন্তু আনকাট সব জিনিস আছে, কোনো কাট নাই। আর আপনি প্রিন্ট মিডিয়াতে বলেন, আপনি ইলেকট্রনিক মিডিয়াতে কাট হয়, কিন্তু অপিনিয়নটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনার নিজে যা লিখে দিবেন সেটাই চলে যাচ্ছে। কিন্তু আপনি ধরেন সাংবাদিক, আপনি দেখেন, আপনি যদি একটা নিউজ ছাপাইতে যান বা পরিবেশন করতে চান, সেখানে কিন্তু আপনার অনেক অ্যালার্ট থাকেন যে এইটা এডিটিং দরকার হয়, এটা এই দরকার হয়, সে রাইট, এইটা নাই। অতএব আমি মনে করি জনমতের মাধ্যমটা কিন্তু আপনি হরতাল কেন্দ্রিক থেকে মানুষ শিফট হয়ে যাচ্ছে আজকের প্রজন্মের কথা। 2022 সালের কথা বলছেন, নিশ্চয়ই 2022 সালে তো ন্যাচারালি আপনি ধর্মমূল্যের সাথে রিলেট করেন যে সমস্ত ধরেন, আমি বললাম যে হরতালের কনটেক্সটে অবস্থা আর কি, যে হরতাল থেকে মানুষ এখন রোজগারের সাথে খুব ইনভলভমেন্ট হয়ে গেছে। তো আমি মনে করি যে এই ধর্মমূল্যের কথা যেটা বললেন, যে হ্যাঁ মানুষের কষ্ট হচ্ছে, এটা অস্বীকার করার উপায় নেই, ধর্মমূল্য বাড়ছে। দুইটা ফ্যাক্টরির কারণে আপনি ধরেন, দুইটা ফ্যাক্টর ইজ বিগ ফ্যাক্টর। ওয়ান ইজ দ্য ইউক্রেন অ্যান্ড রাশিয়ার যুদ্ধ, তারপরে আপনার এই মূলত ইন্টারন্যাশনাল প্রাইস বাড়া, এগুলো মিলে টিলে একটা ধাক্কা যাচ্ছে। এবিএম মোশাররফ হোসেন, আমরা আলোচনা করছিলাম দ্রব্যমূল্য নিয়ে। দ্রব্যমূল্য এক ধরনের
মানে কথা তো আছেই, পাল্টা যুক্তিও আছে, কিন্তু আমরা বলছি যে আপনাদের বিরুদ্ধে যেটি অভিযোগ করা হয় যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আপনারা রাজনীতি করছেন, মানুষের দ্বারে না গিয়ে, তাদের সাহায্যে না গিয়ে এক ধরনের রাজনৈতিক কর্মসূচি হিসাবে এটিকে ব্যবহার করছেন। না, এটা আপনাকে একটা জিনিস, একটা রাজনৈতিক দলের কাজটা কি? রাজনৈতিক দলের কাজ হলো জনগণের জন্য কাজ করা, মানুষের জন্য করা, রাষ্ট্রের জন্য কাজ করা। কিন্তু সেখানে আজকে বাংলাদেশের মানুষের যে কথাটি কাশিম মোহন ভাই বলেছে যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এইটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্বটা কার? রাষ্ট্রের। আপনার আমার তো এই মেকানিজম নাই যে আমরা বন্ধ করি, কারণ সরকার এখানে নানাবিধ তাদের মেকানিজমকে ব্যবহার করে, তার ইনস্ট্রুমেন্টকে ব্যবহার করে এটাকে কন্ট্রোল আনবে। এখন আপনার হঠাৎ মার্কেট থেকে এই পণ্য উদয় হয়ে যাচ্ছে, সেটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্বটা কি? এইটাকে সরকারের কিছু কিন্তু প্রোটেকশন দেওয়ার জন্য কিছু প্রতিষ্ঠান কিন্তু তার আছে, ভোক্তা অধিকার আছে, আপনার টিসিবি আছে, আমার কৃষি বিপণন বিভাগ আছে, নানাবিধ সংস্থা আছে। এগুলি কি বসে থাকবে? এগুলি তো কাজে। যেমন আপনি বলি যে সরকারকে আমরা কেন দোষারোপটা করছি, আমরা বলি আমরা কৃষি বিপণন বিভাগ সরকারের একটা, যেটা দ্রব্যমূল্যের মান নিয়ন্ত্রণ করার জন্য একটি প্রতিষ্ঠান, তারা 40টি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নির্ধারণ করে দিয়েছে এবং বলেছে যে বাজারে বাজারে প্রত্যেকটি হাট বাজার যেখানে আছে সেখানে লিস্ট দিয়ে দেওয়া হবে, এই পণ্য এই দামে বিক্রি করতে হবে। আপনাদের এই মিডিয়া আমরা দেখেছি যে আপনাদের এই যারা আমাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার লোকরা, তারা বাজার বাজিয়ে খুঁজছে, দেখা যাচ্ছে যে ড্রেনে পড়ে আছে, এগুলি একটা অনুসরণ করা হচ্ছে না। এগুলো দায়িত্ব। এই ব্যাপারে যদি আমরা বলি, সেখানে যদি আপনি রাজনীতির গন্ধ খোঁজেন, তাহলে সেটা তো, তাহলে দেশের পক্ষে কে কথা বলবে? আর একটু কথা আমাদের মাহমুদ সালাউদ্দিন চৌধুরী বলেছেন যে বিদ্যুৎ ছিল না। হ্যাঁ, বিদ্যুৎ যে কোনো, যেমন আমি বলি যে 1972 সালে বাংলাদেশে প্রথম যখন বাজেট দেয়, কাশিম মোহন ভাই আছেন সিনিয়র সাংবাদিক, তখন বাংলাদেশের বাজেট ছিল 786 কোটি টাকা। আজকে বাজেট আপনার 5 লক্ষ কোটি টাকা। তাহলে এটা গ্রাজুয়ালি এটা বেড়েছে। এটা যেমন আওয়ামী লীগ গভর্নমেন্টের অবদান আছে, বিএনপির আছে, জাতীয় পার্টি আছে, এটা ক্রমান্বয় হয়েছে। এখন যদি আওয়ামী লীগ এখন বলে যে আমি একতলা ছিলাম, আমি লাভ দিয়ে 10 তলায় উঠে গেছি, এটা তো এটা কোনো কথা হয় না। আজকে বাংলাদেশের দেখেন এই অর্থনীতির যে ভিত আমাদের তৈরি হয়েছে, এই ভিতটা যে কোনো লোক, আমার বিএনপি তো অনেকে পছন্দ করে না, কাশিম মোহন ভাই হয়তো মানসিকভাবে হয়তো আরেকজনকে সাপোর্ট করতে পারে বা আমাকে করতে পারে, কিন্তু একটা জিনিস স্বীকার করে, বাংলাদেশ অর্থনীতির 3টা পিলারের উপর দাঁড়িয়ে আছে বর্তমানে। একটা হলো গার্মেন্টস, আমাদের বৈদেশিক মুদ্রার প্রায় 84% আমরা এখান থেকে ইনকাম করি। আমরা জনশক্তি প্রায় 13-14% টাকা আমরা এখান থেকে ইনকাম করি। আরেকটি হলো ভ্যাট, আমাদের টোটাল বাজেটের প্রায় 50% আমরা ভ্যাট থেকে পাই। এই তিনটাই দেখবেন আপনি বিএনপি সরকারের অবদান, বিএনপি প্রতিষ্ঠাতা, এটা তো ধারাবাহিকভাবে আমি একটু বলি না, সরকারের কিছু না কিছু অবদান আছে। আপনি দেখবেন এই 3টা পিলারের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে। এখন আওয়ামী লীগ যদি বলে আমরা সবকিছু করে ফেলেছি, আপনি গত 22 ফেব্রুয়ারি আপনি যদি প্রথম আলো দেখেন, এই বিদ্যুতের কথা বলেছে, তারা বলেছে সরকারের ভুল নীতিতে খেসারত দিচ্ছে জনগণ। আমরা গত 1 দশকে 70,000 কোটি টাকা রেন্টাল, কুইক রেন্টালের নামে আমরা আওয়ামী লীগ ব্যবসায়ীদেরকে বিদ্যুৎ ভাড়া দিয়েছি। এই সম্বন্ধে যদি আমি বলতে যাই, তাহলে আপনি যদি বলবেন এটা রাজনীতির আমরা বিরোধিতা করছেন। আপনি ঠিক আছে, কোন লোক ব্যবসা করবে, এটা যে কোনো স্বাধীন দেশের তার রাইট আছে। আপনি যদি সংসদের যে কথা বলেছেন, আজকে আলোচনা হচ্ছে, আপনি যদি সংসদে আইন পাশ করান যে বিদ্যুৎ কিভাবে উৎপাদন হচ্ছে, এই সম্বন্ধে কোনো প্রশ্ন করা যাবে না, কোনো মামলা করা যাবে না, কিন্তু সেটা একটা বিশেষ পরিস্থিতিতে, সেই পরিস্থিতিকে অনন্তকাল চলবে। আপনার রেন্টাল, কুইক রেন্টালের ইতিহাস যদি আপনি দেখেন, সারা বিশ্বেতে কোথাও যদি যুদ্ধ বিধ্বস্ত হয় অথবা ঘূর্ণিঝড় যে কোনো কিছুতে যদি হঠাৎ করে কোনো বিপর্যয় ঘটে, সেটা 1 মাস, 2 মাস, 3 মাস, সর্বোচ্চ 3 মাসের জন্য আপনার একটা খণ্ডকালীন ব্যবস্থা, এবং যার জন্য অধিক দামে সেটাকে আপনার ক্রয় করা হয়। কিন্তু আপনি যদি বছরের পর মাস, 13 বছর, 14, এবং এই আওয়ামী লীগ 13 বছর ক্ষমতায়, আরো 5 বছর আমরা রেন্টাল, কুইক রেন্টালের তারা পারমিশন দিয়েছে। এই সম্বন্ধে যদি আমরা প্রশ্ন করি, তাহলে যদি আপনি বলেন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এটা করছে, তাহলে এটা তো দুঃখজনক ঘটনা। আপনার এই যে শ্রীলঙ্কা দেখেন, আপনি বলছে আজকে মাহমুদ সালাউদ্দিনের বলে মেগা প্রকল্প, আজকে মেগা প্রকল্প করে শ্রীলঙ্কার কি হয়েছে দেখেছেন? দেউলিয়া হয়ে গেছে। আজকে শ্রীলঙ্কা কি মেগা প্রকল্পের জন্য মূল মেগা, তারা অপরিকল্পিতভাবে গভীর সমুদ্র বন্দর করেছে, অপরিকল্পিতভাবে তারা বিমান বন্দর করেছে, যেটা কোনো কাজে লাগছে না। এখন বাংলাদেশেও তো এখন সেই অবস্থা। বাংলাদেশে এই মাহমুদ সালাউদ্দিন বলছে হ্যাঁ বিদ্যুৎ উৎপাদন করছে, আমরা স্বীকার করি, কিন্তু বিদ্যুতের চাহিদা কত আর করেছে কত, এবং আমরা এটার মূল্য পরিশোধ করছি কত। আজকে যদি আপনি দেখেন বাংলাদেশে, আজকে আমি এই লাইভ টক শোতে বলছি, হয়তো 14,000 মেগাওয়াট আমাদের দরকার বাংলাদেশে। এর মধ্যে 1 সেকেন্ড লোডশেডিং হবে না।
সরকার হিসাব দিচ্ছে তার 24,000 মেগাওয়াট উৎপাদন হচ্ছে, বাকি 10,000 মেগাওয়াট তো আমরা কোনো কাজে লাগাতে পারছি না। কিন্তু এর জন্য কিন্তু ক্যাপাসিটি ট্যাক্স অত ভাড়া কিন্তু দিতে হচ্ছে। এই বিদ্যুৎ আপনি ব্যবহার করেন বা না করেন, এই টাকা কিন্তু যারা প্রোডাকশন করছে বা আপনি গ্রিডে নিতে পাচ্ছেন বা না পাচ্ছেন তাদেরকে কিন্তু আমি শোধ করতে হচ্ছে, যার কারণে প্রতি বছর প্রায় প্রতি বছর আমি 10 থেকে 12,000 কোটি টাকা আমি পেমেন্ট করি। তাহলে এটা কি আমার মানে এটা কি বলে যে অপরিকল্পিত আমার মেগা প্রজেক্ট না? শুনি একটু মাহমুদ সালাউদ্দিন। প্রথমে আমি কুইক রেন্টাল নিয়ে একটু বলে ফেলি। আসলে সম্ভবত আমি এই আজকে যে আমরা মাহমুদুর রহমান মান্না সাহেবের কথা বলছেন, তিনি কিন্তু একটা বক্তব্য দিয়েছেন শহীদ মিনার, আমার এখনো মনে আছে। মানে তখন প্রধানমন্ত্রী কিন্তু বেগম খালেদা, তিনি আমরা ছাত্রলীগ করি, উনি আসছেন আমাদের প্রোগ্রামে, বক্তব্য দিয়েছিলেন বেগম খালেদা যে সাজসজ্জা করেন, যে সমস্ত কাপড় চোপড় করেন, আমি না সরি আমি একটু ওনার বক্তব্যটাই কোট করে বলছি না, আমি ওনার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলছি না, উনি ওটাই বলেছে মানে এগুলা দিয়ে একটা গ্রাম একটা ওয়ার্ডকে বিদ্যুতায়িত করা যায়, বিএনপির ভোগবিলাসী জীবনযাপন সম্পর্কে এই টাইপের একটা বক্তব্য দিয়েছিলেন। আচ্ছা গেল সেটা। কুইক রেন্টালের কথা বলি, কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে কুইক রেন্টালের সিদ্ধান্ত সরকার নিয়েছে? আমরা দেখেছিলাম গ্রামে গঞ্জে কোনো বিদ্যুৎ ছিল না, শুধু শহরের কেন্দ্রিক কিছু বিভাগীয় শহরে মানুষ মোটামুটি একটা বিদ্যুতের সুযোগ সুবিধা পেত। গ্রামে গঞ্জে কিন্তু 6 ঘন্টা কারেন্ট নেই, সেটি একটা অবস্থানই ছিল এবং বিদ্যুতের দাবিতে, মানে ইমিউনিটিকে না আমি বলি বিদ্যুতের দাবিতে কনসার্টে যে কতজন মানুষ প্রাণ দিয়েছে সকলেই জানে, সর্বজন বিনীত না, কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে সিদ্ধান্তগুলো নিতে হয়েছিল? একটা মানুষ মারা যাচ্ছে, একজন মানুষকে আইসিইউতে পাঠানো হচ্ছে, একজন মানুষকে আইসিইউতে পাঠানো হচ্ছে, তখন কি আপনি প্যারাসিটামল দিয়ে কি রোগ নিরাময় হবে? তখন এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে হয়েছে, যার কারণে আজকে আমরা শতভাগ বিদ্যুতায়িত করতে পেরেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর একটা কমিটমেন্ট ছিল। আরেকটা কথা বলেছেন, এটা ধারাবাহিকভাবেই কিন্তু উন্নয়ন হয়ে যাচ্ছে না, হয়ে যাচ্ছে সেটা আমি বিশ্বাস করি না, কারণ এক নেতৃত্বের একটা বিষয় আছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন কথা বলে আপনারা দেখবেন, আমার তো মনে হয়েছে উনি একদম মুখস্থ বলে দিতে পারে কোথায় কি হচ্ছে। সেটা কোনো জেলা প্রশাসকের যখন বৈঠক হয়, তাদের সম্মেলনে যখন কথা বলে তখনও বলছেন, কোনো স্পেশাল কোনো মন্ত্রণালয়ের সাথে যখন ওনারা বৈঠক করছেন উনি সব কথা বলে দিতে পারেন। নেতৃত্বের কোয়ালিটি একটা অনেক বড় বিষয়। আপনি কালকে আওয়ামী লীগের একটা আলোচনা সভা ছিল, আমরা একটা জিনিস খুবই ভালো লেগেছে, প্রত্যেকটা বক্তা একটা নিজস্ব সেক্টর নিয়ে কথা বলেছেন। যেমন আমি ডক্টর রাজ্জাককে দেখতাম, রাজ্জাক সাহেব আমাদের যিনি প্রেসিডেন্ট মেম্বার, উনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। একটু পয়েন্টে আসি আমরা, আমি এটা শেষ করি, কৃষি শেষ করি। যেমন কৃষি খাতে যে সমস্ত ডেভেলপমেন্ট হচ্ছে, কিভাবে সরকার সিদ্ধান্তটা নিচ্ছে, তো আজকে কৃষি খাতেও কিন্তু আমরা এক ধরনের আয় করছি। ভ্যাটের কথা বলেছেন, ট্যাক্সের কথা বলেছেন, যেমন 2 কোটি টাকার উপরে কাজ করতে যারা কনস্ট্রাকশনের কাজের সাথে জড়িত আছেন তারা 14.5% ট্যাক্স দিচ্ছেন। তো ট্যাক্স ওর কোথায় দিচ্ছে? সরকারকে দিচ্ছে। সরকার যে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প নিয়েছেন কিংবা আমাদের এই সমস্ত প্রকল্প হাতে নিয়েছেন, এই নিয়ে কথা নাই, কিন্তু এবিএম মোশাররফ হোসেন যেটি বলেছে যে যদি 1400 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকে, সেটা যদি আমি 2400 মেগাওয়াট উৎপাদন করি, উৎপাদিত যেই বিদ্যুৎ আছে সেটা তো রেখে দেওয়ার কোনো সুযোগ নেই। আমি বলি মুশাররফ ভাই, আমার মনে হয় আপনার সত্য কিনা কোথাও না কোথাও তথ্যগত একটু ভুল আছে, তথ্যগত ভুল আছে। আমি জানি না কোন রিসার্চ, ওই যে নাকি কানাডার মতো কোনো পুরস্কার এনে দিয়েছেন কিনা আমি জানি না, এই সমস্ত আমার মনে হচ্ছে তথ্যগত ভুল আছে। না বিদ্যুৎ শুনেন মুশাররফ ভাই, অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করার সুযোগ কোথায় আমাদের বাংলাদেশে? যার জন্য ক্যাপাসিটি 100% বিদ্যুতায়িত করতে গিয়েও কিন্তু অনেক ধরনের প্রবলেমের মধ্যে পড়তে হয়। মাঝে মাঝে করতে কিসের কাবার টিপে, হয়তো আমরা ওই ধরনের কোনো এক্সপার্ট না যে আমরা একদম মেশিনারিজ বিষয়গুলো বলতে পারবো, কিন্তু আমার মনে তথ্যগত কোথাও ভুল আছে। আর একটা কথা আমি একটু বলে আমি একটু শেষ করতে চাই, বিদ্যুতের দাবিতে কিন্তু দেশে কিন্তু মানুষ মারা গেছে, সারের দাবিতে মানুষ মারা গেছে, ওই জন্য ডেভেলপমেন্ট হয়ে গেছে এটা ঠিক না, নেতৃত্বের গুণেই হয়েছে। বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় আছেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার নেতৃত্বের কারণে আমরা শতভাগ আজকে বিদ্যুতায়িত করতে পেরেছি। কৃষিখাতে কোনো অরাজকতা নাই, এবং আমি মুখ্য দেশের মধ্যে কোনো এমন কোনো ইস্যু নেই যেটি নিয়ে রাজপথে বিএনপি নামবে কিংবা বিরোধী নামতে পারবে। জি, আর জনাব কাসেম হুমায়ুন, যদি ছোট্ট করে আপনার কাছে এই বিষয়ে আপনি মানে নিশ্চয়ই বলবেন। আর গ্যাসের দামের কথা বলা হয়েছে, যে একটি কথা এসছে যে করোনাকালে মানুষ তো এমনি মানে দুর্বল অর্থনীতিটা পার করেছে, তারপরে দ্রব্যমূল্যের দাম বেশি, এই সময় গ্যাসের যে দাম বৃদ্ধির, বিশেষ করে গৃহস্থলী গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবটা, এইটা কি মানে সরকার না বাড়ালে হতো কিনা? কারণ সরকার তো ভর্তুকিই দেয়, যেরকম মানে টিসিবির মাধ্যমে ভর্তুকি দিচ্ছে মানে বিভিন্ন নিত্যপণ্যের, এই সময়টা এই লাভ থেকে থাকতে পারতো কিনা দূরে? এইগুলো তো সিদ্ধান্তটা হচ্ছে মানে এটা পেইনফুল। আমি বলবো পেইনফুল এই অর্থে
যে আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য ইন্টারন্যাশনাল প্রাইসও কিন্তু বাড়ছে। এইটা অস্বীকার করার ব্যাপার। আপনি আজকে বাংলাদেশ একটা সময় বলা হয়েছিল বাংলাদেশ গ্যাসের উপর বাড়ছে, আসলে কিন্তু গ্যাসের উপর বাড়ছে না বাংলাদেশ। আপনি যখন এখনকার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী একটা সিদ্ধান্ত হয়েছিল, সেটা হচ্ছে যে এলএনজি ইম্পোর্ট করে এটাকে এটা সামাল দেওয়া। এলএনজি ইম্পোর্ট করতে যে আপনি ধরেন এখন আমাদের গ্যাসগুলো কোথায় লাগে, কোথায় প্রয়োজন হয়, শুধু গৃহস্থলিত না, তো গৃহস্থলী কত পার্সেন্ট অলমোস্ট সকল কিছুতেই এখন গ্যাস লাগছে, রাইট, সব জায়গায় লাগে। বিদ্যুৎ উৎপাদন, ইন্ডাস্ট্রিয়াল, ডোমেস্টিক ওয়ার্ক, সব জায়গায় এই গ্যাসের প্রয়োজন হয়। এখন কিন্তু সামাল দেওয়ার জন্য কিন্তু আপনি এই পরিস্থিতি একটা সময় বলা হচ্ছিল যে আপনি দেখেন যে বিল ক্লিন্টন এই দেশে সফরে এসেছিলেন 1998 সালে, সম্ভবত 1998 সালে, হ্যাঁ 2000 সালে, সেটা কিন্তু আওয়ামী লীগের শাসনামলে সেটা কিন্তু বলা হচ্ছিল যে গ্যাসের উপর দেশ বাড়ছে, এইরকম একটা তথ্য বোধে যে গ্যাস বাংলাদেশে একটা এক্সপোর্ট করার জন্য ভারতে। কিন্তু সেটা কিন্তু তদানীন্তন প্রধানমন্ত্রী এবং আজকের প্রধান তখনও শেখ হাসিনাই ছিলেন, তিনি রাজি হন নাই, যার ফলে এটা সম্ভব হয় নাই। এরপরে মাননীয় প্রধানমন্ত্রীকে, তার দলকে, আওয়ামী লীগকে অনেক অনেক কাঠগড় পোড়াতে হয়েছে এটার জন্য, এই সিদ্ধান্ত না নেওয়ার জন্য। আজকে বাস্তবিক, হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী তখন বলেছিলেন যে 50 বছরের যদি রিজার্ভ থাকে বাংলাদেশে, আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার দ্যাট প্রেস কনফারেন্স, যে বিল ক্লিন্টন এবং শেখ হাসিনা এক জায়গায় দাঁড়িয়ে প্রাইম মিনিস্টার অফিসে একটা প্রেস কনফারেন্স করলেন যে হ্যাঁ আমরা রপ্তানি করতে পারি, তখন মানে নতুন প্রজন্মের জন্য বা আগামী প্রজন্মের জন্য 50 বছর রিজার্ভ রেখে তারপরে হ্যাঁ। কিন্তু এখন তো আমি বলতে পারি না, কিন্তু আজকে আপনি দেখেন একটা জিনিস হচ্ছে যে কত বছর গেছে, 2000 আসতে আজকে 22 বছরের মধ্যে আপনার ক্রাইসিস, যে দেশে কোনো গ্যাস নাই, এক্সপোর্টও তো হয় নাই। এর মানে শেখ হাসিনার এই সিদ্ধান্তটা ঠিকই, তিনি হিসাবটা ঠিকই কারেক্টলি করেছিলেন যে এইটা, হ্যাঁ, আমি বলবো ওনাকে ধন্যবাদ যে এই এক্সপোর্টে উনি যান নাই। এবং রেজাল্টটা হলো কি তাকে অনেক কাঠগড় পোড়াতে হয়েছে, অনেক পে করতে হয়েছে তাকে, তার দলকে, তাকেও, হ্যাঁ। তারপর যার ফলে ইন্ডিয়া ধরেন আপনার একটা বিরূপ একটা অবস্থান নিল আওয়ামী লীগের বিরুদ্ধে, এবং তার সেখানে নির্বাচনে 2001 নির্বাচনে কিন্তু হেরেও গিয়েছিল তারা। এখন প্রশ্নটা কোন জায়গা, প্রশ্ন হচ্ছে যে আপনি গ্যাস বিদ্যুৎ আপনার ডোমেস্টিক চাহিদার জন্য যে আপনার উৎপাদন, গৃহস্থর উৎপাদন বলে, শুধু গৃহস্থরী কাজে তো ব্যবহৃত হয় না গ্যাস তো আদার্স ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহৃত হচ্ছে, গ্যাস ব্যবহৃত হচ্ছে। আপনার আজকে বাংলাদেশে কিন্তু আপনার টার্মিনালও হচ্ছে, এলএনজি টার্মিনাল, সরাসরি পাইপলাইনে ঢুকে যাওয়ার জন্য। এখন প্রশ্নটা কোন জায়গায়, প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে এই পরিস্থিতি সামাল দিবেন। আপনি এলএনজি ইম্পোর্ট করে যে প্রাইস পড়ে, এই প্রাইসের সাথে আপনাকে সিমিলার, আপনি কত পার্সেন্ট আপনি দেশের প্রোডাকশন থেকে আপনি গ্যাস সরবরাহ করতে পারেন, আবার কতদিনই পারবেন, হ্যাঁ, এক নম্বর কতটুকু পারেন আর কতদিন পারবেন। এখন ভর্তুকি আপনি দেবেন, কোথায় দেবেন, ভর্তুকি দিতে হবে একটা জায়গায়, ভর্তুকি কোন জায়গাটাকে প্রায়োরিটি দেবেন গভর্নমেন্ট। এখন যখন দ্রব্যমূল্য দিবেন, গভর্নমেন্ট দেবে দ্রব্যমূল্যের ভর্তুকি, যে হ্যাঁ 1 কোটি কার্ড করেছেন, ফ্যামিলি কার্ড, যেটা মাননীয় প্রধানমন্ত্রী, যে আমি বলবো যে একটা যুগান্তকারী, আমি যেটা বলছিলাম যে আপনার এখন দ্রব্যমূল্যে মানুষের কষ্ট হচ্ছে, এটা অস্বীকার করার উপায় নাই, এটা যদি অকষ্ট হচ্ছে। এখন গভর্নমেন্টের করণীয় কি, গভর্নমেন্টের করণীয় হচ্ছে একমাত্র হস্তক্ষেপ। ফ্রি মার্কেট ইকোনমিক কনটেক্সটে গভর্নমেন্টের বাজারে কোনো নিয়ন্ত্রণ থাকে না, হ্যাঁ, মূলত থাকে না, আবার থাকে। এখন যদি আপনি ইন্টারভেনশন করতে পারে গভর্নমেন্ট, স্রোত টিসিবি যেটা করছে, আপনি যে 1 কোটি কার্ড দিয়ে যে একটা, এখন একদম প্রপারলি ডিস্ট্রিবিউশন যে করা যায়, তাহলে আপনি ইন্টারভেনশনটা কারেক্টলি হয়। তখন কিন্তু মার্কেটের উপরে আপনি যদি ইকোনমিক্সের হিসাবটা করেন, যে কোনো দেশের মজুদ মানে 3 মাসের মালামাল মজুদ থাকে, তো বাংলাদেশে গত 1-1.5 মাস ধরে এই দ্রব্যমূল্যের, হ্যাঁ, একটু বিরতি নেই। জি, শেষ করেন, আপনি শেষ করেন। এখন দ্রব্যমূল্যের এই মূল্য বৃদ্ধির আপনি ইন্টারভেনশন ছাড়া উপায় নাই তো। গভর্নমেন্টকে কি করতে হবে, গভর্নমেন্ট ইন্টারভেনশন করতে হবে। ইন্টারভেনশন প্রসেসটা কি, এইটা হলো টিসিবিকে দিয়ে তাই মার্কেটে থাকতে হবে। এবিএম মোশাররফ হোসেন, একটু ভিন্ন আলোচনায় একটু যেতে চাই। আজ পত্রিকায় প্রকাশিত হয়েছে যে নতুন নির্বাচন কমিশন তারা আগামী সিটি মানে কুমিল্লা সিটি নির্বাচন করতে চায়, এই জন্য 5 এপ্রিল তারা সভা ডেকেছেন। এবং যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে মানে বিভাগ থেকে যদি অনুরোধ আসে এবং কোনো আইনি জটিলতা যদি না থাকে, তাহলে তারা কুমিল্লা সিটি নির্বাচনটা তারা করবে। আপনারা কি করবেন? না, আমরা তো স্পষ্ট ভাষায় বলেছি যে বর্তমান দেশের নির্বাচন যে ব্যবস্থা,
এবং নির্বাচন কমিশন এর আগে যারা ছিল, এরা যদিও কোনো নির্বাচন এখনো কন্ডাক্ট করেনি, যে ভূমিকা ছিল সেক্ষেত্রে বিএনপি স্পষ্ট ভাষায় বলেছে যে আমরা এর অধীনে কোনো নির্বাচন যাব না। কেন একটা সুযোগ দেওয়া উচিত? আমি একটু বলি, সুযোগ আমি বলি এটা কারণটা কি, আপনি দেখবেন এখন নির্বাচন কমিশন সংলাপ করে। এই সংলাপ কিন্তু আমরা হুদা কমিশনও দেখেছিলাম, এই সংলাপ কিন্তু আমরা কাজী রকিবুল ইসলাম যখন ছিলেন তখন আমরা দেখেছিলাম। আপনার ইচ্ছে এখানে আমাদের কাশেম মোহন ভাই আছে, সেখানে স্পষ্ট ভাষায় আমার মনে আছে সেই সংলাপে আপনার বুদ্ধিজীবীরা, সাংবাদিকরা বা রাজনৈতিক দলরা 26টা সুপারিশ করেছিলেন যে এই 26টা পদক্ষেপ যদি আপনি গ্রহণ করেন তাহলে বাংলাদেশে অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। কিন্তু আমরা দেখেছি যখন এই প্রস্তাবনা চূড়ান্ত হয়েছে এরপর তার স্টেক হোল্ডার কারোর সাথে তারা কোনো যোগাযোগই রাখেনি, না রাজনৈতিক দল, না সুশীল সমাজ, না মিডিয়া, কারোর সাথে তারা কোনো কথা বলেনি। না এখন তো নতুন সম্পূর্ণ নতুন ব্যক্তি, নতুন কমিশন। না এখন আমি বলি, এখন যে কমিশন এসেছে সেই কমিশন আপনি দেখবেন তারাও একটা সংলাপ করছে, কিন্তু তাদের সেই সংলাপে যে প্রশ্নগুলো উঠে আসছে, যেমন কি উঠে আসছে, আমি যেটা দুইটা আলোচনা মানে বেসিক্যালি 4টা জিনিস আসছে। এক নাম্বার হলো এই নির্বাচন কমিশন মানে নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থার ব্যাপক সংকট, নাম্বার 1। নাম্বার 2 হলো নির্বাচনকালীন সময় সরকারের রোলটা কি হবে, যে কোনো নির্বাচন, স্থানীয় সরকার হোক বা জাতীয় নির্বাচন। 3, ইভিএম ব্যবহার হবে কি হবে না। 3, 4 হচ্ছে যে নির্বাচন কমিশনের যে আইন আছে, তাদের যে ক্ষমতা দেওয়া আছে, সেই ক্ষমতা প্রয়োগ করার মতো সেই শক্তি সামর্থ্য তাদের আছে কিনা। মূল এই 4টা মোটা দাগে হলো আপনার বিষয়। এখন 1 নম্বরে যদি আপনি ধরি যে আস্থার সংকট তো তাদেরকেই দূর করতে হবে, নাম্বার 1। আপনার সেজন্য তো একটি নির্বাচন কন্ডাক্ট করতে তাদের দেওয়া উচিত। সরকারের রোলটা কি, আমি একটা বলি যে আমাদের কনস্টিটিউশনে স্পষ্ট ভাষায় আছে 126 অনুচ্ছেদে যদি আপনি যান, সেখানে বলবেন যে কোনো নির্বাচন সম্পূর্ণ করার জন্য নির্বাচন কমিশন তো নিজের কোনো জনবল নাই, নিজের কোনো শক্তি নাই, সে ডিপেন্ড অন গভর্নমেন্ট, মানে নির্বাহী বিভাগের উপর। তারা এখন হইলো যে 126-এ তার জন্য কিন্তু আইন করে বলা হচ্ছে যে নির্বাচন কমিশন যা চাইবে আপনি দিতে বাধ্য থাকবেন। কিন্তু সরকার কি বাউন্ড বা সরকার দিচ্ছে? সরকার তো দিচ্ছে না, যার জন্য নির্বাচন কমিশন যে কোনো ইলেকশন সম্পন্ন করার জন্য সরকারের উপর ডিপেন্ডেন্ট অবস্থায় থাকে। 1। তারপর আছে দেখেন ইভিএম, আমি যতটুকু জানি কুমিল্লা একটা শহর, এখানে ইভিএম হবে। এখন ইভিএম ম্যানিপুলেট করা যায়, কারণ ইভিএম দীর্ঘ আলোচনা, না আমি একটা সংক্ষিপ্ত বলি, কেন 2টা কারণে ম্যানিপুলেট করা যাবে, একটা সহজ বলি। একটা হলো এখানে একটা সোর্স কার্ড বলে, অথবা আমরা যে মোবাইলে চিপস ব্যবহার করি এই চিপস থাকে, ইট ইজ দ্য প্রোগ্রামিং সিস্টেম। আপনি এই প্রোগ্রাম যে কোনো সময় ম্যানিপুলেট করা যায়, নাম্বার 1। নাম্বার 2 হলো আমাদের দেশে নির্বাচন নিয়ে কিন্তু নানাবিধ তর্ক বিতর্ক থাকে। ইভিএম নিয়ে খুব বড় মানে লম্বা আলোচনা, আমি একটা সংক্ষিপ্ত করে দিচ্ছি। সেখানে রিকাউন্টিং এর কোনো সুযোগ নেই, তাই না? আমাদের দেশে দেখবেন সাধারণ মানুষ ভোট একবার গণ ভাই আরবার গণ, আমার ভুল হয়েছে, এটা এখানে কোনো সিস্টেম নেই। দ্বিতীয়ত আপনি আরেকটি যে জিনিসটি, এই ইভিএম যখন প্রকল্প সরকার গ্রহণ করেন তখন এই প্রকল্পের চিফ ছিলেন প্রয়াত জামিলুর রেজা চৌধুরী, কাশেম মোহন ভাইয়ের জানার কথা। উনি কিন্তু একটা সুপারিশ করেছিলেন যে এইটাকে পেপার টেল বলে, যে মানে আপনি যেমন একটা ফ্যাক্স করেন, হ্যাঁ আপনাকে একটা ডকুমেন্টস দেয়, কিন্তু আমাদের বাংলাদেশে যে ইভিএম ব্যবহার করা হচ্ছে, ভোট দিলেন না দিলেন আমরা দেয়ার আর নো ডকুমেন্টস, যার জন্য কিন্তু জামিলুর রেজা চৌধুরী পেপার টেলটা ভোটারের কাছে দিবে না, পেপার টেলটা জমা থাকবে, কিন্তু সেই সুযোগ নাই, যার জন্য এইটার উপর ব্যাপক অনাস্থার ব্যাপার আছে। দ্বিতীয়ত আর আমাদের নির্বাচন কমিশনের যে আইন, তাদের যে ক্ষমতা দেওয়া হয়েছে, যেমন আপনার গণপ্রতিনিধি অধ্যায় যদি 91-এ আপনি যান, সেখানে আছে নির্বাচন কমিশন ইচ্ছা করলে যদি মনে করে নির্বাচন সঠিক হচ্ছে না, নির্বাচন বাতিল করতে পারে, ওই প্রার্থীরা বাতিল করতে পারে, তার বিরুদ্ধে ফৌজদারি আইন এসে ব্যবস্থা গ্রহণ করতে পারে। কিন্তু আমাদের নির্বাচন কমিশন সেই কোমর সোজা করে দাঁড়াবার মতো যোগ্যতা কি তাদের আছে, বা সেটা কি দেখেছে? টিএন সেশনের আমরা কথা বলি, আমার স্পষ্ট মনে আছে যে ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী, তখন সে একটি জনসভা উত্তরপ্রদেশে যাওয়ার কথা ছিল, নির্বাচন কমিশন বলেছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এটা আপনাকে সিকিউরিটি দিতে পারে, আপনি যেতে পারবেন না। ইন্দিরা গান্ধী তারপরে রওনা দিয়েছিলেন, তাকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মাঝপথ থেকে ফিরিয়ে দিল্লি নিয়ে এসেছিল। তা আমাদের নির্বাচন কমিশন কি সেই সক্ষমতা দেখাতে পারবে? তাইলেই আমার মনে হয় যে একটা অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন হবে। মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, দুটো জিনিস এসছে, যে এক ধরনের অনাস্থা তো আছেই নানা কারণে, এখানে বিএনপি আসছে না, এক ধরনের চ্যালেঞ্জ নিয়েই তাদের নতুন নির্বাচন কমিশনকে কাজ করতে হচ্ছে। জি, কি বলবো? আমি বলি 2017 সনের সম্ভবত 30শে মার্চ কুমিল্লা নির্বাচন হয়েছিল। তো সাংবিধানিক যে বাধ্যবাধকতা আছে, সম্ভবত 5 এপ্রিল বৈঠক করবে, 6 এপ্রিল হয়তোবা তফসিল ঘোষণা করার সুযোগ আছে, এবং 16 মে এর মধ্যে একটা ইলেকশন করার একটা সাংবিধানিক দায়িত্ব তাদের আছে। তো শুধু সেই দিকেই কিন্তু আগাচ্ছে। আর মুশারফ যে কথাগুলো বলেছেন, আসলে আমরা অতীতের কথা যদি একটু বলতে চাই,
মানে নির্বাচন কমিশনটা গঠন হচ্ছে এটা কিন্তু মানুষ জানতো না, এটা নিয়ে আলাপ আলোচনা কোনো সুযোগ ছিল না। সকালে ঘুম থেকে উঠে প্রেস কনফারেন্সের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে। এখন একটা প্রক্রিয়ার মাধ্যমে, মানে বিএনপি না, আমি বলবো বিএনপি বলি আর মাঠে যে সক্রিয় যে দলগুলো আছে সবাই বলেছে একটা আইন করতে হবে, আইন করতে হবে, স্বাধীনতার 50 বছরকে আইন করতে পারলাম না, যেভাবে হোক একটা আইন হয়েছে। আইন অনুযায়ী যা যেভাবে একটা নির্বাচন কমিশন গঠন করা দরকার সেভাবে নির্বাচন গঠন করা হয়েছে। গঠনের পরে আমরা দেখলাম বিএনপি যে সংলাপগুলো করলো ওটা তো গেল না, সার্চ কমিটির যে বৈঠক, বিএনপি কোথাও যায়নি। এবং সর্বশেষ যে আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একটা নির্বাচন হয়েছে, আমরা দেখেছি খুবই চমৎকার একটা নির্বাচন এবং আনন্দ উৎসবের মধ্যে দিয়ে নির্বাচন হয়েছে, এবং বিএনপি সেখানে যায়নি। গত বিএনপি সেটাতে যায়নি এই নির্বাচনে, এবং সেখানে যায়নি, কিন্তু তাদের একটা প্রতিনিধি ছিলেন, তাকে বহিষ্কার অনেক ধরনের নাটক টাটক করে চেষ্টা করা হয়েছে, তিনি আমাদের কেউ না। কিন্তু তিনি যদি জিতে যেত তাহলে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে এই ধরনের কথা বলতো। কুমিল্লাতেও কিন্তু আমরা অতীতে সেই ঘটনা দেখেছি। তো সুতরাং কুমিল্লা নির্বাচনেও এই ধরনের একটা নাটক সাজানো হবে, নাটক সাজিয়ে কিন্তু ওনারা যদি জিতে যায় ঘরের ছেলেকে ঘরে ফিরে নিয়ে আসবে, কিংবা যদি হেরে যায় তখন বলবো যে ইভিএম এর দোষ, নির্বাচন কমিশনের দোষ, যেটা বিএনপির একদম মজ্জাগত একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটা জিনিস আমি একটু শেষ করি এটা বলে, আমি সম্ভবত চিটাং সিটি কর্পোরেশন নির্বাচন একটা স্মৃতি আমার মনে আছে, রাত 4টার পরেও কিন্তু নির্বাচন কমিশন নির্বাচন ডিক্লেয়ার দিচ্ছি না। আমরা লালদিঘি ময়দানে যেখানে অফিস করা হয়েছিল আমরা সবাই ঘেরাও করেছিলাম, আমরা এখন মধ্যরাত পর্যন্ত আমরা ছিলাম, এবং সেদিন প্রধানমন্ত্রীর সন্তান সেখানে অবস্থান করেছিল। সার্কিট হাউস জনগণ হামলা করেছেন বলে তিনি পিছন দরজা দিয়ে পালিয়েছে। তো বিএনপির সেই শক্তিটা থাকতে হবে। জি আসবো জনাব কাশেম হুমায়ুন, আপনার কাছ থেকে জানতে চাই যে নির্বাচন কমিশনের এক ধরনের আস্থার সংকট তো আছেই, এমনি একটি আস্থার সংকট নিয়ে একটি নির্বাচন তারা করবে সামনে, কুমিল্লা সিটি নির্বাচন। আপনি কি মনে করেন এইটি কি তাদের জন্য কি বলবো চ্যালেঞ্জিং? আমাদের দেশের নির্বাচনে আপনি দেখবেন যে দুইটা মেজর রাজনৈতিক দল, অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি পার্টিসিপেশন, নির্বাচনটা অর্থবহ হবে না, এটা আমি মনে করি। এবং নির্বাচনটাকে যদি অর্থবহ করতে হয় দুইটা দলকেই আপনার অংশ নিতে হবে। এখন কুমিল্লায় সামনে নির্বাচন, নির্বাচন আছে, 5 বছর পূর্ণ হয়ে যাচ্ছে মেয়াদ, সেই হয়তো এই মাসের মধ্যেই এটা একটা সামনে এপ্রিলে হয়তো সিদ্ধান্ত নেবে, মে মাসের মধ্যেই একটা বাধ্যবাধকতা আছে নির্বাচন করার। সেটাতে নির্বাচন কমিশন দেখবে। সেখানে কিন্তু আপনি দেখেন যে আমাদের কনটেক্সট হলো যে সেখানে বিএনপি ক্ষমতায়, মিস্টার সাতসুবোধা মেয়র সম্ভবত সে বিএনপির পার্সন। আপনার সিলেটেও বিএনপির মিস্টার আরিফ সেখানে আছেন, সেখানেও বিএনপির লোক আছে। আদার্স যে সিটি কর্পোরেশন সেখানে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। এখন আমি মনে করি যদি নির্বাচনকে অর্থবহ করতে হয়, আপনি নির্বাচনকে দুইটা দলকে অংশ নিতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। এখন এই নির্বাচনে যদি একটা দল আর না অংশগ্রহণ করে তাহলে কিন্তু নির্বাচনটা এই প্রশ্নবিদ্ধ থেকেই যাবে, এবং প্রশ্নবিদ্ধ থাকলে হয়তো ধরেন নির্বাচনটা আমাদের গণতন্ত্রের চর্চা ব্যাহত হবে, এই হবে, কিন্তু সাংবিধানিকভাবে কোনো ধরেন দায়িত্ব পালনে কোনো অসুবিধা হয় না। কারণ আপনি 2014 সালের নির্বাচনটা দেখেন, বিএনপি বর্জন করেছে। বিএনপি বর্জন করার পরে কিন্তু এই নির্বাচনটা প্রতিহত করার জন্য তারা এমন কিছু কাজ নাই, তারা সেই দলের পক্ষ থেকে প্রোগ্রাম দেওয়া হয় নাই। কিন্তু আলটিমেটলি 152-53 জন বিনা প্রতিদ্বন্দ্বী এইরকম একতরফা নির্বাচন হলে তো এটা হতেই পারে, এবং সাংবিধানিক কোনো সমস্যা হয় না। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে একটাই, সেটা বেসিক সমস্যা, সেটা হলো যে একটা বিএনপির মতো একটা পার্টি নাই। জি, আমি আরেকটু শুনে আসি এবিএম মোশাররফ হোসেন, আপনি কি মনে করেন কিনা যে আমরা অন্তত টেস্ট কেস হিসাবেও আপনারা এই নয়া নির্বাচন কমিশনের অধীনে একটি নির্বাচনে আপনারা যাবেন? না, এটা হলো ধরেন এটা বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল, সেটা দলগতভাবে এটা সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু এর জন্য যদি বিএনপিকে নির্বাচনে নিতে হয়, সেই নির্বাচন কমিশনের যে সক্ষমতা আছে সেটাও তাদের প্রমাণ করতে হবে। এখন যদি সরকার, এটা শুধু নির্বাচন কমিশনেরই কি দায়িত্ব হয়ে গেল যে আপনাদের নির্বাচনে নেওয়ার জন্য? না, এটা সরকারেরও দায়িত্ব আছে, কিন্তু আপনি দেখবেন আপনাদের কোনো দায়িত্ব না। আমি বলছি আমাদের আছে, আমরা কিন্তু আপনি দেখেন, আমি একটা কথা কি, মানে ওই যে মানুষ তো বারবার ওই যে বেলতলায় যায় না, একবার নেড়ে যাদের চুল আছে মাথায় তারা যায়। কারণে আমি একটা সম্মান রেখে বলি, দেখেন আপনি 2018 সালের নির্বাচনে আগে বিএনপি কিন্তু সংলাপে গিয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীর সংলাপে। প্রধানমন্ত্রী সেই সংলাপে দুটি, আমরা শেষ একেবারে আমি সংক্ষিপ্ত করে দিই, আমি একটা খুব সংক্ষিপ্ত বলছি, যে দুটি কথা বলেছিলেন যে আমি শেখ মুজিবুরের কন্যা, আমি যা বলি তাই করি। আমি দুইটা ওয়াদা আপনাদেরকে করছি। এক, আজকে থেকে কোনো রাজনৈতিকভাবে আপনাদের গ্রেফতার করা হবে না। নাম্বার 2,
একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে। আপনারা নিশ্চয় 7ই নভেম্বর আমার স্পষ্ট মনে আছে বিকাল, কিন্তু আমরা দেখেছি সেই নির্বাচনে গণগ্রেপ্তারের বাংলাদেশে বন্যা বয়ে গেছে এবং দিনের ইলেকশন রাতে হয়ে গেছে। আমরা বিশ্বাসটা করব কাকে? আমার মনে হয় যদি জি সারাদিন একদমই সংক্ষেপে বলবো, শুনে আসবো। বিএনপি একটা নির্বাচন ভীতিতে আছে। নির্বাচন এলে কি হবে? বিএনপি নির্বাচনকে ভয় পাচ্ছে, একটু সাপ্লিমেন্ট করি। আপনারা কোনো এই বিএনপি যে মানে নির্বাচন ভীতি বলি বা নির্বাচন বিমুখ বলি, যে সমস্ত কারণে বিএনপি নির্বাচন থেকে পিছিয়ে আছে, সেই কারণগুলো দূর করে নির্বাচন আনার ব্যাপারে কোনো উদ্যোগ না? এখন এক আসনে যদি 7 জনকে নমিনেশন দেয় টাকা খেয়ে, তাহলে এটা আওয়ামী লীগ কিভাবে দূর করবে তাদের দলের এই দন্যতা? লন্ডনে টাকা যায়, গুলশান অফিসে, পল্টনে, ওরা নিজেরাই তো স্লোগান দেয় টাকা গেলে লন্ডনে, হামলা কেন পল্টনে। তো এই যে 7 জন, এক আসনে 7 জনকে নমিনেশন দেওয়া হয়েছে, এটাই আওয়ামী লীগ নিবে না। তাদের দলীয় যদি বলেন, আমি বলি দলীয় সবচেয়ে বড় কথা হলো নেতৃত্ব সংকট, আর কিচ্ছু না। বিএনপির নেতৃত্ব সংকটের কারণে বিএনপি এখনো বুঝতে পারছে তাদের কি করতে হবে। কখনো ডক্টর কামাল হোসেন সাহেবের উপর ভর করেন তারা, কখনো মাহমুদুর রহমান মান্না সাহেব তাদের নেতা, কখনো বা আবার জাফরুল্লাহ সাহেব নেতা, আবার কখনো বা কেউ তাদের নেতা না, ওনারা নিজেরাই নেতা। তো এখন সিদ্ধান্ত নিতে হবে তাদের নেতৃত্ব সংকটের কারণে তাদের এই অবস্থা হচ্ছে। বিএনপি যদি ভয়টা ভীতিটা যদি জয় করতে পারে, আমার কাছে মনে হয় বিএনপির কাছে এটা কোনো বিষয় না। আরেকটা কথা, এখন নির্বাচন কমিশন কি মুস্তাফা দিবে? বিএনপি ক্ষমতায় আসবে, তারপরে তারা নির্বাচনে যাবে, এটা তো হতে পারে না কখনো। শেষ কথা কাসেম হুমায়ুনের কাছে, কমিশনের কোনো মানে দায়িত্ব থাকবে কিনা, একটি দল যদি না আসতে চায়, তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি করতে পারে? নির্বাচন কমিশনের আসলে কিছু করার তো নাই। আমি তো এক কথা একটু আগেও বলছিলাম যে সাংবিধানিক সংকট হয় না, কিন্তু প্রশ্নটা হলো যে আপনার গণতন্ত্র কতটুকু শক্তিশালী আপনার করতে পারলেন। যে একটা দল ক্ষমতা থাকবে আর একটা দল অপোজিশন থাকবে, বাংলাদেশের না ইন্টারন্যাশনালি কিন্তু গণতন্ত্র এইটাই গণতন্ত্র। এখন প্রশ্নটা কোন জায়গায়? প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কনটেক্সটে যদি আমরা চিন্তা করি, তাহলে আওয়ামী লীগ আর বিএনপি হচ্ছে এই দেশে ক্ষমতার স্টেক হোল্ডার, রাজনীতির স্টেক হোল্ডার, অর্থাৎ তাদের কাছেই ভোট আছে, এই দুইটা দলের কাছেই ভোট আছে। এখন এই দুইটা দল যদি পার্টিসিপেট না করে, একটা দল যদি বর্জন করে, সেই নির্বাচনটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আমি হ্যাঁ নির্বাচন উইন উইন সিচুয়েশনে সবাই থাকতে চায়, এই কথা অস্বীকার করবেনি, কিন্তু এইটাকে কে কার পপুলারিটি কিভাবে জাজমেন্ট করবেন সেটা হচ্ছে তাদের ব্যাপার। আমি মনে করি যে দুইটা দল নির্বাচনে অংশ নিলেই এই নির্বাচনটা অর্থভাবে গণতন্ত্র প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী হবে, এটাই হচ্ছে আমার অপিনিয়ন, এটা আমার ব্যক্তিগত মত। জি, ধন্যবাদ এবিএম মোশাররফ হোসেন, জনাব কাসেম হুমায়ুন এবং মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে কাঞ্চন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।